আসসালামু আলাইকুম। আমি নিশি। তোমাকে স্বাগতম জানাচ্ছি নিশিপদ্মের রহস্যে মোড়ানো এক নতুন যাত্রায়। এই চ্যানেল তাদের জন্য যারা নিঃশব্দে ভয় পেতে ভালোবাসে, যারা রাত গভীর হলে গল্পে ডুবে যেতে চায়, যেখানে শব্দ নয় নিঃশ্বাসও হিসেব চায়। আজকের গল্পটা শুধু ভয় নয়, একটা ঘর যেখানে সময় থেমে আছে, আর রাত গভীর হলে ভেসে আসে এক অচেনা কণ্ঠস্বর, একটা গান। তুমি প্রস্তুত তো? তাহলে বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের ভৌতিক গল্প, যার নাম কালঘর। একটা শীতল নিঃশব্দ রাত, সাই সাই হাওয়া বইছে জামতলার গা ঘেঁষে। সুমনা সদ্য কলেজ শেষ করে এক তরুণী ফিরছে তার দিদিমার পুরনো বাড়িতে। মা বাবার মৃত্যুর পর এই বাড়িটি হয়েছে তার আশ্রয়। কিন্তু এই বাড়িতে পা রাখা মানেই তার জন্য একটা ভয়ঙ্কর অতীতের দিকে ফিরে তাকানো। সেই বাড়ি যেটা নিয়ে লোকমুখে ছড়িয়ে আছে কত গল্প। কালঘর গ্রামের মানুষ এক নামেই চেনে। সুমনা জানে বহু বছর আগে এই বাড়ির এক নির্জন ঘরে এক তরুণী আত্মহত্যা করেছিল। লোকজন বলে সেই ঘরেই নাকি মাঝরাতে কারা গান গায়, বাতি জ্বলে, আর বাতাসের মাঝে ছড়িয়ে পড়ে পচা বেলির গন্ধ। অপূর্ব সেই বাড়িটি দেখে মনে হয় যেন একটা কঙ্কাল দাঁড়িয়ে আছে। জানালায় পর্দা নেই, কাঁচ ভাঙা, ছাদে কার্নিশে লতা উঠে গেছে, সামনে একটা শুকনো কুয়া, পাশে চাপা একটা অগ্নিকুণ্ডের চিহ্ন। সুমনা দরজা পা রাখতেই ঘড়ি কাটার শব্দ ভেসে এলো, অথচ ঘরে কোনো ঘড়ি নেই। তার বুক ধকধক করা শুরু করলো। সুমনা জানে না এই আশা তার জীবনের শেষ শান্তিপূর্ণ রাত্রি হতে যাচ্ছে। রাত ৩টে। সুমনা জেগে উঠল হঠাৎ। ঘুমের মধ্যে কে যেন তাকে ডাকছিল, তার নাম ধরে। আওয়াজটা যেন বাতাসে ভেসে আসে, থেমে থেমে ঠান্ডা নিঃশ্বাসের মতোহীন। সে উঠে বসে, টেবিল ল্যাম্প জ্বালাতে যাবে, কিন্তু সুইচ কাজ করছিল না। ঘর অন্ধকারে ডুবেছিল। হঠাৎ দোতলার পুরনো কাঠের মেঝেতে একটা ভারী হাঁটার শব্দ। সুমনা দম বন্ধ করে কান পাতল, আর তখনই যেন দম বন্ধ করা এক শীতল সুর তার কানে এলো। গানটা যেন ঘরের প্রতিধ্বনি ছুঁয়ে ছুঁয়ে নামছিল, একেবারে নিচতলার সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে উপরের দিকে। সুমনার গলা শুকিয়ে যায়, হাত পা অবশ। কে গাইছে এই গানটাই? বাড়িতে তো আর কেউই নেই। সে আস্তে আস্তে বিছানা থেকে নামলো। দরজার ফাঁক দিয়ে চোখ রাখতেই দেখে দোতলার সিঁড়ি মাথায় একটা কালো পোশাক পরা মেয়ের অবয়ব। চুল খোলা, মুখ দেখা যায় না। সে গান গাইছে না, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে সুমনার দিকে, অথচ গানের সুর এখনো ভেসে আসছে, যেন কণ্ঠটা তার মুখ থেকে নয়, বাড়ির ভেতর থেকেই কেউ গাইছে তার ভেতর দিয়ে। সুমনা ছুটে দরজা বন্ধ করতে যায়। দরজা বন্ধ হয় না। তার চোখ আটকে যায় বারান্দার দোতলায় ঝোলানো একটি প্রাচীন দেয়াল ঘড়ির দিকে। ঘড়িটা এতদিন বন্ধ ছিল, কিন্তু এখন সে চলছে, আর ঘড়ি কাটার মাঝখানে ফুটে উঠেছে কিছু রক্তের ছোপ দাগ, যেন কেউ খুন হয়েছে এই বাড়িতে। ঘরে ফিরে সুমনা আয়নায় চোখ রাখে। তার কাঁধের ওপর দাঁড়িয়ে আছে এক ছায়া, চোখ নেই, শুধু গর্ত। ভোর ৪টা। সুমনা জেগে বসে আছে বারান্দায়। তার শরীর কাঁপছে, কিন্তু সেটা ঠান্ডায় নয়, ভয়ে। তার মাথা ঘুরছে একটা প্রশ্নে, এই গান, এই ছায়া, এই বাড়ি
সবকিছু কেন আবার শুরু হলো হঠাৎ? সেই অদ্ভুত গলা, সে এত বছরেও কেউ বলেনি কাল ঘরে গান শোনা যায়। তবে কি সেই মেয়েটি এখনো? সে ধীরে ধীরে বাড়ির পুরনো ঘরগুলো ঘুরতে থাকে। দোতলা সিঁড়ির নিচে একটা কাঠের পুরনো আলমারির চোখে পড়ে। সে দাঁড়িয়ে যায়, ধুলো মুছে খোলার চেষ্টা করে। কাঠের দরজা কড়কড় করে খুলে যায়। ভেতরে থাকা একটা ছোট্ট কালচে খাতা, একটা ডায়েরি। মাথার ভেতরটা যেন হিম হয়ে গেল। ডায়েরির উপরে লেখা নয়নতারা, 1965 সাল। সে পড়তে শুরু করে। 3 ফেব্রুয়ারি 1965 সাল। আজ মা বলল আমার গান শুনলে নাকি তার মাথা ব্যথা ধরে। আমি জানি আমার গলা ভালো না, কিন্তু তাও আমার গান গাইতে খুব ভাল লাগে। আমি শুধু একা থাকলেই গান গাই, কারণ কেউ আমাকে বোঝে না। আর ভবিষ্যতে কেউ বুঝবে কিনা সেটাও আমার জানা নেই। 19 মার্চ 1965। হঠাৎ করে রাত 3টায় আমার ঘুম ভেঙে গেল। বারান্দায় দাঁড়িয়েছিলাম। হঠাৎই নিচ থেকে কেউ যেন আমাকে ডাকছে এমন মনে হলো। এক পুরুষের ছায়া, কিন্তু সে আমাকে কেন ডাকছিল আমি ঠিক বুঝতে পারলাম না। আমি তখন গাইছিলাম, আর সঙ্গে ঘড়ি কাঁটাটা টিক টিক করা শুরু করলো। আর সেই লোকটি তখন পর্যন্ত দাঁড়িয়েছিল যখন সূর্যের আলো ওঠেনি। পনেরো মে 1965। আজ আমি শেষবার লিখছি। আমি আর বাঁচতে চাই না। কেউ শুনতো না আমার কথা। যে ঘরটায় আমি গান গাই সেটাকে সবাই কেন যেন কালঘর বলে। আজ রাতে আমি সেখানে নিজেকে শেষ করবো দেব। আজ রাতে আমি নিজেকে ওই ঘরে শেষ করে দেব। আমার গান হয়তো এখানেই আটকে থাকবে, এই দেয়ালের ফাঁকে। আমার গলা, আমার কান্না কেউ কি কখনো শুনবে? কেউ কি কখনো বুঝবে? আমার মনে হয় না আর কখনো কেউ আমাকে বুঝবে। একা থাকাটা খুব কষ্টের। ডায়েরিটা পড়ে শেষ করতেই সুমনার চোখ ফেটে আসে কান্নায়। তাহলে এই কালঘর কারো ভয়ের গল্প নয়, অবহেলা একটা মেয়ের কান্না, যে নিজের অস্তিত্ব রেখে গেছে দেয়ালের ফাঁকে আর সুরের আড়ালে। সে বুঝতে পারে রাতে সেই রবীন্দ্রসঙ্গীত, সেই গলা, এটাই নয়নতারা। তখনই হঠাৎ ঘরের ভেতরে আবার বাজে সেই সুর, কিন্তু এবার গলার মধ্যে এক আশ্চর্য আরতি, যেন কেউ বলছে তুই শুনলি, তুই বুঝলি। সুমনা দরজা দিকে এগোয়। ঘড়ি কাঁটা আবার চলছে। আর তখন সে প্রথমবার দেয়ালে অদৃশ্য অক্ষরে দেখতে পায় আমার গল্প শেষ হয়নি। সুমনার চোখে কেবল সে অদৃশ্য লেখা,
আমার গল্প শেষ হয়নি। তার চারপাশে নিঃশব্দ অথচ বাতাস ভারী, যেন ঘরের প্রতিটি কোণে ছড়িয়ে আছে কোনো এক চাপা কান্না। আর সে আবার ডায়েরিটার শেষ পাতাটা উল্টায়, আর তখন পেছন থেকে হালকা বাতাস আসে, পৃষ্ঠা উল্টায় এবং এক গোপন পৃষ্ঠা খুলে পড়ে যায় নিচে। সেখানে লেখা একটি মাত্র লাইন, তোমরা কেউ বোঝনি, এই ঘরটাই আমার কবর। সুমনা হতবাক। তবে কি নয়নতারার মৃতদেহ এই ঘরের মধ্যেই? সে স্মরণ করে বাড়ির পেছনের পুরনো কাঠের একটা গেট আছে, ওইখানে গেলে হয়তো হয়তো নয়নতারার মৃতদেহ পাওয়া যাবে। সুমনা এক মুহূর্ত সময় নষ্ট না করে দৌড়ে যায় সেই ঘরের দিকে। ঘরটা ঠেলে খুলতেই গন্ধ এসে গায়ে কাটা দেয়, পচা বেলি ফুলের গন্ধ, ঠিক যেমনটা গ্রামের মানুষ বলতো। ফ্লোরের ঠিক মাঝখানে একটা বড় কাঠের বাক্স, প্যারেক ঝাঁঝরা আর তার চারপাশে পাথরের দাগ। সুমনা কোনোভাবে বাক্সটা খুলে ফেলে, আর তখনই একসাথে কেঁপে ওঠে পুরো ঘর। বাতাসের ভেতর থেকে ভেসে আসে আবার সেই গান, কিন্তু এবার গানটা খুব আস্তে আস্তে, করুণ সুরে, যেন কাঁদছে কেউ। বাক্সের ভেতরে কিছু নেই, শুধু একটা সাদা ফিতের বাঁধা বেলির মালা আর একটা রক্তমাখা হারমোনিয়ামের রিড। সে মুহূর্তে পেছনে তাকাতে সুমনা দেখে নয়নতারা দাঁড়িয়ে আছে। ভেসে ওঠা এক অবয়ব, কালো রঙের শাড়ি, খোলা চুল, চোখ নেই, কিন্তু গলার মধ্যে সেই কষ্ট, সেই অভিমান আর সেই গান। সুমনা ভয় পায় না, সে কান্নায় ভেজা গলে বলে, তোমার কথা আমি শুনেছি, আমি বুঝেছি, আমি জানাবো সবাইকে। ভূতের চোখে যেন এক শান্তির ছায়া। নয়নতারা ধীরে ধীরে মুছে যেতে থাকে বাতাসে। তার মুখের কোণে একটা হালকা হাসি, আর শেষবারের মতো ভেসে আসে সেই কণ্ঠ, ঘড়ি আবারও থেমে যায়। 6 মাস পর নতুন আলোয় স্নান করা সেই পুরনো বাড়ি। ঘরগুলোর দেয়ালে সাদা রং, দরজাগুলো পালিশ করা। সুমনা আজ প্রথমবার ফিরে এসেছে বাড়িটায়, যেখানে সে এক রাত ছুঁয়ে গিয়েছিল মৃত এক আত্মার কান্নায়। পেছনে দাঁড়িয়ে আছে এক সংবাদ মাধ্যমের টিম। তারা চায় কালঘর নিয়ে একটা ফিচার তৈরি করতে, হান্টেড হাউস নামে। কিন্তু সুমনা চুপচাপ দাঁড়িয়ে থাকে ঘরের মাঝখানে। একটা ফ্ল্যাশব্যাক। নয়নতারা আত্মা যখন মিলিয়ে যায়, তখন শেষবার সে বলেছিল, আমার গল্প যদি সবাইকে শোনাও, গানটা যেন আমিই গাই। সেই গানের রেকর্ড সুমনা খুঁজে পেয়েছিল হারমোনিয়ামের রিলের ভেতর থেকে। একটা পুরনো রিল টিপে রেকর্ড করা, কিন্তু এখনো নয়নতারার কণ্ঠ যেন স্পষ্ট শোনা যায়। নয়নতারার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। তাই সে আজ এখানে এসেছে এই টিমকে বোঝাতে, এটা শুধু ভূতের গল্প না, এটা একটা নারীর কান্না, একটা অবহেলার কান্না। চিত্রগ্রাহক প্রশ্ন করে, আপনি বিশ্বাস করেন ভূতে? সুমনা একটু হেসে বলে, আমি বিশ্বাস করি। কিছু কান্না কখনো মরে না, ওগুলো থেকে যায় গান হয়ে, ঘড়ি কাটা হয়ে, আর ঘরের মধ্যে আটকে। তারপর সে জানালার পাশে রাখা সেই পুরনো ঘড়িটা আবার চালু করে দেয়। ঘড়ি টিকটিক শব্দ করে শুরু হয়, আর তখনই সেই ভয়ঙ্কর সুন্দর কণ্ঠ ভেসে আসে পেছন থেকে। তোমরা যারা কালঘর গল্পটি শুনলে, তাদের একটা কথা বলতেই হয়, ভয় সবসময় ছায়া হয়ে আসে না। অনেক সময় ভয় আসে কান্না হয়ে, আর যে কান্না কেউ শোনেনি,
এই গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেলকে। নতুন নতুন রহস্যে মোড়ানো ভৌতিক কাহিনী পেতে চোখ রাখো নিশিপদ ফেসবুক পেজেও। আর হ্যাঁ, ঘড়ির কাঁটা ঠিক 3টায় যদি হঠাৎ তবে একবার জানালার দিকে তাকিও, হয়তো সে এখনো গান গায় কাল ঘরে।